সবুজ, রায় ঘোষণার কার্যক্রম ঘিরে ট্রাইব্যুনালের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? বিচারে কি প্রত্যাশা করছে প্রসিকিউশন, সে বিষয়েও জানাবেন। রাবি, আজকে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন এবং এই যে রায়টি, এই রায়টির জন্য আসলে পুরো দেশ এবং জাতি আসলে অপেক্ষা করছে কি হবে এই রায়টি। অর্থাৎ গণঅভ্যুত্থানের পর থেকে যে যারা জুলাই যোদ্ধা থেকে তাদের স্বজন, যারা স্বজন হারিয়েছেন, তাদের পাশাপাশি পুরো দেশের মানুষই আসলে এই বিচার প্রক্রিয়ার দিকে, দীর্ঘ যে বিচার প্রক্রিয়া হয়েছে এই মামলাটি যখন হয় 14ই আগস্ট 2024 সালের, সেই দিনের পর থেকেই মূলত এই যে দীর্ঘ প্রক্রিয়া মামলাটির বিচারের রায়ের দিন পর্যন্ত যে আজকে পুরো জাতি আসলে এই দিনটির জন্য অপেক্ষা করছিল। এবং এর পাশাপাশি এর মধ্যেই এই রায়কে ঘিরে, এই ট্রাইব্যুনালকে ঘিরে, এর মধ্যেই পুরো ট্রাইব্যুনাল জুড়েই আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যেই যে তিন বিচারকের সবাই এর মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। প্রসিকিউশন যারা টিম রয়েছে, প্রসিকিউশন টিমও আসলে ট্রাইব্যুনালে চলে এসেছেন। কিছুক্ষণ আগে এই মামলার যে একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি পরে রাজসাক্ষী হয়েছেন এই মামলাটি, তাকে নিয়ে আসা হয়েছে। এবং 11টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি বা জানি, 11টার দিকে আদালত, ট্রাইব্যুনাল বসবেন এবং তারপরেই মূলত এই রায়টি দেয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি সংক্ষিপ্ত আকারে এই রায়টি দেয়া হতে পারে। এখানে রয়েছেন আমার সহকর্মী রাব্বি হোসেন, তিনি শুরু থেকে এই মামলাটি বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া ফলো করেছেন। তার কাছে জানতে চাই আসলে এই মামলাটি যখন মিস কেস হিসাবে এখানে নথিভুক্ত করা হয়, তারপরে যে তদন্ত কার্যক্রম, দীর্ঘ তদন্তক্রম, প্রায় 7 মাসের তদন্ত কার্যক্রমের পর এটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এই তদন্ত প্রতিবেদনে কি কি অভিযোগ, আমরা যতটুকু জানি, যখন অভিযোগ গঠন করা হয়, অভিযোগ গঠনের সময় প্রায় 10,000 পৃষ্ঠার নথি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছিল। এই নথিগুলোতে আসলে ট্রাইব্যুনাল তাদের সাক্ষ্যগুলো মূলত তুলে ধরার চেষ্টা করেছে। সেই সাক্ষ্যে আসলে কি কি বিষয়ে ট্রাইব্যুনাল এই বিচার প্রক্রিয়ায় তুলে ধরেছিলেন? সবুজ, আপনি ঠিকই বলেছেন যে এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের স্বজনদের একটি দাবি ছিল যে এই যে জুলাই আগস্টের তাদের বিচার, এবং সেই বিচারের মুখোমুখি করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার একটি দাবি ছিল, যদিও তিনি এখনও পলাতক রয়েছেন। এই মামলাটি মূলত 2024 সালের 14 আগস্ট তদন্ত শুরু করার মাধ্যমেই এই মামলার কার্যক্রমটি শুরু হয়। শুরুর দিকে তদন্ত সংস্থার আরেকজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল, জানে আলম, তিনি তদন্ত সংস্থার উপপরিচালক। পরবর্তীতে মামলার বিচারের স্বার্থে বা মামলার এই ত্বরান্বিত করার স্বার্থে আরেকজন, তাকে পরিবর্তন করে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়, তিনি মোহাম্মদ আলমগীর। তিনি মূলত 5 মাসেরও অধিক সময় ধরে তদন্ত করেছেন। তদন্ত করে তিনি প্রায় 8,500 পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন দিয়েছেন। সব মিলিয়ে মামলার নথিপত্র, বিভিন্ন তথ্যপত্র মিলিয়ে 10,000 পৃষ্ঠার মতো রয়েছে। সেখানে মূলত তিনি, আমরা দেখেছি যে 5টি যে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করেছেন, সেখানে তার মধ্য থেকে লেথালুপেন ব্যবহার, এই কথাগুলো তিনি স্পষ্ট সেখানে উল্লেখ করেছেন। পাশাপাশি এই যে অভিযোগটি প্রমাণ করার জন্য ভিডিও ফুটেজ তিনি যুক্ত করেছেন, জাতিসংঘের বিভিন্ন রিপোর্ট তিনি যুক্ত করেছেন, বিভিন্ন মানবাধিকার সংস্থার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো এই তদন্ত প্রতিবেদনে তিনি এনেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে জুলাই আগস্টের গণমাধ্যমে অনেক তথ্য প্রচারিত হয়েছে, বিভিন্ন ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেখানে হত্যাকাণ্ডের যেই নির্মম বর্ণনা সেটি কিন্তু একেবারেই দেখা গিয়েছে, যার কারণে এই তদন্ত কর্মকর্তা এই জিনিসগুলো তিনি জব্দ করেছেন, ফেসবুক থেকে নিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই মামলাটি যখন কার্যক্রম চলছিল, তদন্ত চলছিল, তখন বেশ কিছু ভিডিও ফুটেজ, অডিও আমাদের কাছে আসে, যেটি দেখেছি যে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে হাসানুল হক ইনু, যিনি তাদের জোট সঙ্গী ছিলেন, জাসদের সভাপতি, তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন ভিসি মাসুদ কামাল, তার সঙ্গে একটি অডিও বের হয়েছিল। তার পাশাপাশি তৎকালীন দক্ষিণের যে মেয়র ফজলে নূর তাপস, তার সঙ্গে কিছু ভিডিও কথোপকথনের বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছিল এবং আমরা দেখেছি যে বিচার কাজের সময় সেগুলো আদালতকে অডিও চালিয়ে শোনানো হয়েছিল। সেই বিষয়গুলো মনে হয় এই তদন্ত প্রতিবেদনে বেশ গুরুত্বপূর্ণ, মামলাটি প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এক্ষেত্রে আসলে এই মামলাটি নিয়ে অনেকেই অনেক কথা বলেন, যেটি শেখ হাসিনার পক্ষের যে লোকজন তারা নানা ধরনের কথাবার্তা বলেন। সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটি প্রমাণে তারা যেটি বলছে যে মামলাটি প্রমাণে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তারা উপস্থাপন করছেন, সেটি তারা কি আশা করছেন, কি রায় হতে পারে, কি রায় প্রত্যাশা করছে তারা? দেখুন, এইখানে 2 নম্বর যে অভিযোগটি আনা হয়েছে, সুপিরিয়র কমান্ড অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ এই যে হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা বা মাস্টার মাইন্ড, এই অভিযোগটি মূলত এখানে ফোনালাপ। অর্থাৎ এখানে শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলুনুর তাপসের সঙ্গে যে কথোপকথন হয়েছে, এই কথোপকথনের যেই ভিডিও মানে অডিও যেই বক্তব্যগুলো রয়েছে, এটাই মূলত দ্বিতীয় যে অভিযোগ। সেখানে তারা তদন্ত স্বার্থে বা প্রমাণাদিতে সংগ্রহ করেছেন এবং এগুলো দিয়েছেন। কারণ সেখানে দেখা গেছে, স্পষ্ট বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৎকালীন যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে যেখানে ছাত্র জনতা একটা অবস্থান পাওয়া যাবে সেখানে সরাসরি গুলি করার নির্দেশের যে তথ্য সম্বলিত সেটি ফোনালাপে দেখা গিয়েছে। যার কারণে প্রসিকিউশন থেকে বারবারই বলা হচ্ছে যে এখন যেহেতু সকল প্রমাণাদি স্পষ্ট রয়েছে, তাদের কাছে এভিডেন্স রয়েছে, সেই তথ্য প্রমাণাদি ফরেন্সিক করা হয়েছে, সিআইডি যে ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন, ফরেন্সিক করার মাধ্যমেই তারা আসলে প্রমাণিত করার চেষ্টা করেছেন যে এই যে অডিও যে সম্বলিত যে রয়েছে সেগুলো তারা এই তুলে ধরেছেন। তবে প্রসিকিউশন থেকে বারবারই যেহেতু বলছে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, তবে আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে 11টার পরে যখন ট্রাইব্যুনাল বসবেন তখন আসলে কতটুকু তাদের এই প্রমাণাদির বিষয়ে সাজা হয় কি বা আসে না, বা কি রায় আসে। সেটার জন্যই মূলত রাব্বি আমরা যেমন অপেক্ষা করছি, আমাদের পাশাপাশি যারা এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত স্বজন রয়েছেন তারা সবাই অপেক্ষা করছেন। পুরো দেশবাসী আসলে এই ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে, এবং এই ট্রাইব্যুনালটি মূলত 1973 সালের যে অ্যাক্ট সেই অনুযায়ী গঠন করা হয়েছিল। পরে সেটি মূলত 2009 সালে যখন মানবতা বিরোধী অপরাধের বা যুদ্ধ অপরাধের বিচার হয় তখন এটি সংশোধনী নিয়ে আসা হয়েছিল। তারপরেও এই ট্রাইব্যুনালটির যে আন্তর্জাতিক আইন মেনে করা হয়েছে কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন ছিল। কিন্তু এইবার যেই অর্থাৎ এই জুলাই গণঅভ্যুত্থানের যখন বিচার শুরু হয় তখন আবারও এই ট্রাইব্যুনাল আইনের সংশোধনী নিয়ে আসা হয়, এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন মূলত এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক যে আইন বা মাপকাঠি, সেই মাপকাঠি অনুযায়ী এই শেখ হাসিনার যে বিচারটি বা পরবর্তী যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে বিচার নিয়ে আসলে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। সবুজ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমাদের আরেক সহকর্মী রাব্বি হোসেনকেও। আপনাদের দুজনের মাধ্যমে জানছিলাম শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের বিস্তারিত।